আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড, বিজেপির সাজানো নাটক, একটি মৌতের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র, হুতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের 4 শহরে ভূমিকম্প। আমাদের সেনাবাহিনী অসহায়, যেখানেই পা রাখবেন সেখানেই সুড়ঙ্গ, ইসরায়েলি সামরিক বিশ্লেষক। মালদ্বীপের তুরস্কের যুদ্ধজাহাজ এরদোগানের কৌশলগত চালে গলা শুকিয়ে কাঠ ভারতের। হামলার দিনই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন জানালেন এরদোয়ান, ধন্যবাদ দিলেন শাহবাজ শরীফ। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে হিজবুল্লাহ হামাসের শোক। অতঃপর চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে পিছু হটলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড, বিজেপির সাজানো নাটক, এটি মোদির একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, এমনই দাবি করেছে একটি প্রথম সারির পাকিস্তানি গণমাধ্যম। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর পেহেলগামে সম্প্রতি এক মর্মান্তিক হামলা ঘটে, যেখানে কমপক্ষে 26 পর্যটক নিহত হন। এই হামলা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম আর ওয়াই নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে এটি একটি ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ভারতের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যা তারা রাজনৈতিক ফায়দা নিতে এ ধরনের হামলা ঘটাতে পারে। এর আগে পাকিস্তানকে দোষারোপ করতে ও ভোটে বিজেপির সুবিধা নিতে পুলওয়ামায় নিজেদের সৈন্যদের মোদি হত্যা করেছিল বলে বিরোধিতার অভিযোগ তুলেছিল। কাশ্মীরে বিজেপির সাজানো নাটক ও মোদির ফলস ফ্ল্যাগ অপারেশনের বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। হামলাটি 23 এপ্রিল ঘটলেও এর পরপরই ভারতের গণমাধ্যম ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাথে সম্পর্কিত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো পাকিস্তানকে লক্ষ্য করে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে শুরু করে। হামলাকে ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়, যেখানে দাবি করা হয় অমুসলিম পর্যটকদের টার্গেট করা হয়েছে। এমন অভিযোগের পর বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন যে এটি সরকারের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে এবং পাকিস্তান বিরোধী মনোভাব উস্কে দেওয়ার উদ্দেশ্যে সাজানো হতে পারে। এর আগে পাকিস্তানকে দোষারোপ করতে ও ভোটে বিজেপির সুবিধা নিতে পুলওয়ামায় নিজেদের সৈন্যদের মোদি হত্যা করেছে বলে দাবি করেছিল বিরোধীরা। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাছাড়া এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তারা এই হামলাটি কাশ্মীরে 85,000-এরও বেশি বহিরাগত বসতির বিরুদ্ধে ক্ষোভ থেকে করেছে বলে দাবি করেছেন। তবে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের জগুলার ভেইন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে কাশ্মীর পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে যে ধরনের পরিবর্তন ঘটেছে তা তাদের জন্য জীবন মরণ প্রশ্নের মতো। তথ্যসূত্র RY নিউজ। ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র, হুতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের 4 শহরে ভূমিকম্প। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। সামরিক বাহিনী সম্প্রতি ইসরায়েলের বাণিজ্যিক ও কৌশলগত শহর হাইফা, তেল আবিব, ক্রাইফট জাফার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং গ্যালিলি সাগরে পশ্চিম ড্রোন হামলা চালিয়েছে। হামলার সাথে সাথে এসব ওয়াকার ক্ষেপণাস্ত্র সতর্ক বাজানো হয়। ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই খবর নিশ্চিত করেছেন। ইসরায়েল 4 শহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। বুধবার এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েল অধিকৃত হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা একে প্রতিহত করতে ব্যর্থ হয়। তিনি আরও বলেন, এই হামলার ফলে হাইফা শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ইসরায়েলি গোপন আশ্রয়ে যেতে বাধ্য হন। সারি আরও বলেন, আমাদের ড্রোন ইউনিটও জাফা শহরে একটি কৌশলগত স্থাপনায় আঘাত হেনেছে। তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। ইয়েমেনি সামরিক মুখপাত্র এ সময় স্পষ্ট করে বলেন, আমাদের জনগণ গাজার উপর চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবে। এটি আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে এর আগেও বহুবার লোহিত ও ভূমধ্য সাগরের অভিমুখে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সম্প্রতি সরাসরি তেল আবিব ও হাইফার মতো অঞ্চলে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এই আঞ্চলিক সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে।
ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন সরকার মূলত দীর্ঘদিন ধরে ইসরায়েল বিরোধী অবস্থানে রয়েছেন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারাও নিজেদের মুক্তির যুদ্ধের অংশীদার হিসেবে ঘোষণা করছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি সত্য হলে এটি মধ্যপ্রাচ্যে এক বিপজ্জনক সামরিক উন্নয়ন, আর এর ফলে এই অঞ্চলে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। কেননা ইসরায়েল এখন আর কেবল গাজায় নয়, বরং উত্তরে হিজবুল্লাহ, পশ্চিমে ইরানপন্থী মিলিশিয়া এবং দক্ষিণে ইয়েমেনি হুথিদের রণনীতি সামলাতে বাধ্য হচ্ছে। সূত্র মেহের নিউজ। আমাদের সেনাবাহিনী অসহায়, যেখানে পা রাখবে সেখানেই সুড়ঙ্গ, দাবি ইসরায়েলি সামরিক বিশ্লেষকের। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ টানেল মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তার দিকে ইঙ্গিত করেছেন ইসরায়েলি এক সামরিক বিশ্লেষক। পার্স টুডে আরও জানিয়েছে, ইহুদিবাদী সামরিক বিশ্লেষক আবি আশকেজি ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন। তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেছেন। তিনি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মাআরিফকে আরও বলেন, গাজায় এখনও হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাওয়াসি এলাকায় স্থানান্তরিত করে। ইহুদিবাদী এই বিশ্লেষক আরও বলছেন, বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এবং এই সেনাবাহিনী এমন একটি সংস্থার মুখোমুখি হয়েছে যারা গেরিলা যুদ্ধ পরিচালনা করছে। তিনি আরও বলেন, হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে চলে যায় এবং এই ঘটনা দিনে অনেকবার ঘটে। এজন্য সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, তাদের পক্ষে কি সবসময় সজাগ এবং জাগ্রত থাকা সম্ভব? এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে রিপোর্ট করেছিল। রিপোর্টে বলা হয়েছিল, দক্ষিণ গাজা উপত্যকার রাফা এলাকায় বর্তমানে উপস্থিত একমাত্র রিজার্ভ ব্রিগেড হল ব্রিগেড 205। বিভিন্ন অসুবিধার কারণে ব্রিগেডের মাত্র 60% বাহিনী দায়িত্ব পালন করছে। গাজা উপত্যকার বৃহৎ আকারের সামরিক অভিযানের বিলম্বের কারণ হল অভিযানে চালানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ বাহিনী না থাকা। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান সম্প্রতি ঘোষণা করেছেন, ইসরায়েলি বাহিনীর সেনা ঘাটতির সম্মুখীন। মালদ্বীপে তুরস্কের যুদ্ধ জাহাজ, এরদোগানের কৌশলগত চালে গলা শুকিয়ে কাঠ ভারতের। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মনে করেন, মুসলিম বিশ্ব নেতৃত্ব দিতে পারার সক্ষমতা একমাত্র তুরস্কের রয়েছে। মুসলিম বিশ্বের নেতৃত্বের স্বপ্ন এবং সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবে হয়তো ভারত মহাসাগরে সক্রিয় হচ্ছে তুরস্ক। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। ভারত মহাসাগরে সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে মালদ্বীপকে একটি যুদ্ধজাহাজ হস্তান্তর করতে যাচ্ছে এরদোগান সরকার। বিষয়টি ভারতের জন্য বিশেষ কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে ভারত বিরোধী হিসেবে বিবেচনা করা হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা মালদ্বীপকে একটি দোগান শ্রেণীর দ্রুত আক্রমণে সক্ষম যুদ্ধজাহাজ টিসিজি ভলকান P343 প্রদান করবে। যুদ্ধজাহাজটি বর্তমানে ইস্তাম্বুলের নৌঘাঁটিতে প্রস্তুত করা হচ্ছে এবং জুন মাস নাগাদ মালদ্বীপে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। মালদ্বীপের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই থেকে একটি কোস্টগার্ড ইউনিট যুক্ত হবে। জাহাজ পরিচালনার জন্য ইতিমধ্যেই মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর 19 সদস্যকে তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাহাজটি প্রথম কমিশন করা হয় 1981 সালে এবং এটি জার্মানির FPB-57 ডিজাইনের ভিত্তিতে নির্মিত। এতে রয়েছে দুটি হরপুন ক্ষেপণাস্ত্র, একটি 76 মিলিমিটার অটোমেলার নেভান গান এবং দুটি ওয়ারলিকান বিমান বিধ্বংসী টার্রেট। এতে রয়েছে দুটি হরপুন ক্ষেপণাস্ত্র, একটি 76 মিলিমিটার অটোমেলারা নেভান গান এবং দুটি ওয়ারলিকান বিমান বিধ্বংসী টার্রেট। তবে যুদ্ধজাহাজ মালদ্বীপে হস্তান্তরের আগে হরপুন ক্ষেপণাস্ত্র সরানো হতে পারে বলে জানানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্রকে বিশ্লেষকরা এরদোগানের বৃহত্তম ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। এর আগেও মালদ্বীপ তুরস্কের কাছ থেকে ড্রোন সংগ্রহ করেছে। চলতি বছরের শুরুতে এরদোগান পাকিস্তান সফরের সময় কাশ্মীর ইস্যুতে তার মন্তব্যে ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে এরদোগান বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার মাধ্যমে হওয়া উচিত। কাশ্মীরে পহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটক নিহতের ঘটনা ক্রমেই ভারত পাকিস্তানের পুরনো দ্বন্দ্ব সামনে আছে। দুই দেশের কূটনৈতিক পাড়ায় বাড়ছে উত্তেজনা। হামলার দায় স্বীকার করা গোষ্ঠীকে ভারতীয় সংবাদ মাধ্যম পাকিস্তানপন্থী বলে জোর প্রচার চলছে। চাপা উত্তেজনা এবার আরেকটি সংবাদ দেশটিতে গুরুত্ব পাচ্ছে। হামলার দিনেই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন জানান এরদোয়ান। বিপরীতে ধন্যবাদ পান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দিন তুরস্ক সফরে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যু তোলেন। এরদোগান ওই বৈঠকে পাকিস্তানকে সমর্থন জানালে শাহবাজ ধন্যবাদ জ্ঞাপন করেন। হামলার কয়েক ঘণ্টা পর আঙ্কারা এরদোগানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শরীফ। তিনি কাশ্মীরের প্রতি তুরস্কের অটল সমর্থনের জন্য এরদোগানকে ধন্যবাদ জানান। তিনি তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে এরদোগান সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের প্রচেষ্টার প্রতি তুরস্কের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। কাশ্মীর ইস্যুতে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ানোর এই ঘটনা প্রথম নয়। ফেব্রুয়ারির শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসলামাবাদ সফরের সময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন জানান এবং জাতিসংঘের সাথে সংলাপের আহ্বান জানান। প্রসঙ্গত, মঙ্গলবার কাশ্মীরের পাহেলগামের বৈশরণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে। বুধবার এক নতুন বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, লক্ষ্যবস্তু করা ব্যক্তিরা সাধারণ পর্যটক ছিলেন না, তারা ভারতীয় নিরাপত্তা সংস্থার সাথে যুক্ত এবং তাদের হয়ে কাজ করেছিলেন। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়েই তিনি হামলাকারীদের ধ্বংসে ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছেন। বুধবার কাশ্মীরের শহর শ্রীনগরে আগের দিন হামলায় নিহতদের মরদেহ আনা হয়। অমিত শাহ সেখানে পৌঁছে নিহত ২৬ জনের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে হিজবুল্লাহ হামাসের শোক। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানাচ্ছে পুরো বিশ্ব। বাদজানি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ, দুই সংগঠনই তার মানসিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে। সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বৈষম্য, বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে হামাসের পক্ষ থেকে শোক প্রকাশ করে পোপ ফ্রান্সিসের নৈতিক ও মানবিক অবস্থানকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেই সঙ্গে বিশ্বের সমস্ত মুক্তিকামী জনগণ ও ধর্মাবলম্বীদের ন্যায়বিচার, স্বাধীনতা ও নিপীড়িতের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষমেশ চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ওয়াশিংটন পিছু হটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে চীন থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের উপর বর্তমানে যে ১৪৫% শুল্ক আরোপ করা হয়েছে তা ব্যাপকভাবে কমবে, তবে শূন্যে নামবে না। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে বসে এক বক্তব্যে ট্রাম্প স্বর নরম করে বলেন, তিনি বেইজিং এর সঙ্গে আসন্ন আলোচনায় অনেক সদয় হবেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে এটাও বলেন যে শেষ পর্যন্ত চীনকে বাধ্য হয়েই কোনো না কোনো চুক্তিতে আসতে হবে, অন্যথায় তারা আর যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্টের ভাষায় শেষ পর্যন্ত তাদের একটা চুক্তি করতেই হবে, না করলে তারা যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারবে না। আমরা চাই তারা যুক্ত থাকুক, কিন্তু তাদের এবং অন্য দেশগুলোকেও একটা চুক্তি করতে হবে। তারা যদি না করে তাহলে আমরাই চুক্তির শর্ত ঠিক করব। তিনি এর সময় জোর দিয়ে বলেন, আমরাই চুক্তির শর্ত নির্ধারণ করব এবং সেটা সবার জন্য ন্যায্য হবে। পুরো প্রতিক্রিয়াটা খুব দ্রুতই এগোবে। এ সময় চীনা পণ্যের উপর আরোপিত শুল্ক কমানো হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, হ্যাঁ, এটা অনেক কমে আসবে, তবে শূন্য হবে না। তিনি আরো বলেন, ১৪৫% খুবই বেশি এবং এটা এতটা বেড়েছে কারণ আমরা তখন ফেডারেল নিয়ে আলোচনা করেছিলাম, তবে এর শুল্ক কমে আসবে অনেকটাই, যদিও তা একেবারে শূন্য হবে না। তবে এ পর্যায়ে এসে ট্রাম্পের স্বর নরম হয় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধের অবসান দেখার প্রহর গুনছে গোটা বিশ্ব। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড বিজেপির সাজানো নাটক, একটি মতির একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র, হুতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের ৪ শহরে ভূমিকম্প। আমাদের সেনাবাহিনী অসহায়, যেখানেই পা রাখবেন সেখানেই সুড়ঙ্গ, ইসরায়েলি সামরিক বিশ্লেষক। মালদ্বীপের তুরস্কের যুদ্ধজাহাজ এরদোগানের কৌশলগত চালে গলা শুকিয়ে কাঠ ভারতের। হামলার দিনই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন জানালেন এরদোয়ান, ধন্যবাদ দিলেন শাহবাজ শরীফ। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে হিজবুল্লাহ হামাসের শোক। অতঃপর চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে পিছু হটলেন ট্রাম্প।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।